বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ফিরোজ শাহ তুগলকের শাসন সংস্কার অর্থাৎ তার অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করব। তার শাসন সংস্কারের দুটি দিক ছিল, একটা অভ্যন্তরীণ সংস্কার আর একটা হচ্ছে বৈদেশিক সংস্কার। আজকে আমার আলোচ্য বিষয় তার অভ্যন্তরীণ নীতি বা আভ্যন্তরীণ নীতি। তাহলে চলো এখন আলোচনাটা শুরু করি। শামসি সিরাজ আফিফের রচনা তারিখি ফিরোজ শাহী নামে রচনা ফিরোজ শাহের রাজত্বকাল সম্পর্কে মূল্যবান ঐতিহাসিক উপাদান। এছাড়া আইনি মহুরু সিরাতি ফিরোজ শাহী নামে সুলতানের স্মৃতিলিপি থেকেও কিছু তথ্য পাওয়া যায়। ফিরোজ শাহের শাসনকাল আলাউদ্দিন ও মোহাম্মদ অপেক্ষা একদিক থেকে স্বতন্ত্র চরিত্রের ছিল। এই দুই সুলতানের রাজত্বকালে বৈদেশিক নীতি ছিল বিশেষ বর্ণাঢ্য, কিন্তু ফিরোজ তুগলকের কোনো বৈদেশিক নীতি ছিল না বলা চলে। তার শাসনকালের বৈশিষ্ট্য তার আভ্যন্তরীণ নীতির মধ্যেই দেখা যায়। দ্বিতীয়ত, মোহাম্মদের রাজত্বের শেষ দিকে যে বিদ্রোহ, মুসলিম কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ এবং উলেমা শ্রেণীর বিরোধিতা দেখা যায়, ফিরোজ তা প্রশমনের জন্য তার সর্বশক্তি নিয়োগ করেন। দমননীতির পরিবর্তে দমনীয় নীতির দ্বারা তিনি এই শক্তিশালী গোষ্ঠীর আনুগত্য লাভের চেষ্টা করেন। তৃতীয়ত, ফিরোজ কোনরূপ রাজ্য বিস্তারের চেষ্টা করেননি। তিনি সাম্রাজ্যের সীমান্তে স্থিতাবস্থা নিয়েই সন্তুষ্ট থাকতেন। চতুর্থত, ফিরোজ নিজে দক্ষ শাসক না হলেও তার উজির খান জাহানি মকবুলের সহায়তায় দীর্ঘকাল ভালোভাবে শাসনের কাজ চালান। তিনি জনকল্যাণ ও প্রজাহিতৈষণাকেই তার শাসনের নীতির প্রধান লক্ষ্য হিসাবে গ্রহণ করেন। মোহাম্মদের যুগের প্রসারণশীল সংস্কারবাদী স্বৈরতন্ত্রকে তিনি ওয়েলফেয়ার মনার্কি বা জনহিতৈষী রাজতন্ত্রে পরিণত করার চেষ্টা করেন। ফিরোজ আমির ও উলেমাদের সমর্থন নিয়ে সিংহাসনে বসেন। তিনি জানতে পারেন যে ভূতপূর্ব সুলতানের আমলে বহু মালিক ও আমির সরকারি অর্থ ঋণ নিয়ে পরিশোধ করেননি। ফিরোজ উপলব্ধি করেন যে এই সকল ঋণের অর্থ পুনরায় আদায় করা দুষ্কর। সুতরাং তিনি দরবারে বিশেষ অনুষ্ঠানে এই ঋণ মুকুব করে দেন এবং ঋণের দলিলপত্র জলে ধুয়ে ফেলেন। সুলতান ফিরোজ শাহ মালিক মকবুলকে খান-ই জাহান বা উজিরের পদে বসিয়ে দেন। আফিফের মতে এই উজির ফিরোজের ঢিলেঢালা প্রশাসনকে দক্ষ হাতে ধরে রাখেন। বিশেষত তিনি সরকারের আয় ও ব্যয়কে নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করেন। 1369 খ্রিস্টাব্দে এই উজিরের মৃত্যু হয়। যতদিন মালিক মকবুল জীবিত ছিলেন, ফিরোজ তার উপর একান্ত নির্ভর করতেন। মালিক মকবুলের মৃত্যুর পর তার অর্থ দপ্তর ও প্রশাসন ভেঙে পড়তে থাকে। এরপর ফিরোজের রাজস্ব নীতি নিয়ে বলবো। ফিরোজ তার রাজস্ব ব্যবস্থা নতুনভাবে গড়েন। তিনি আলাউদ্দিন ও মোহাম্মদের আমলে যে অতিরিক্ত কর চালু হয় তা বন্ধ করে দেন। এইভাবে 24 রকমের কর তিনি রহিত করেন। তিনি কোরআনের নির্ধারিত 4 প্রকার কর যথা খিরজ, জাকাত, জিজিয়া ও খামোশ বহাল রাখেন। আফিফের মতে ফিরোজ শাহ মালিক জুনাইদ নামে এক বিশ্বস্ত কর্মচারীকে সারা সাম্রাজ্যে ফসলের উৎপাদনের ভিত্তিতে খিরজ বা ভূমিকর স্থির করার দায়িত্ব দেন। সম্ভবত ফসলের 1/5 থেকে 1/3 ভাগের মূল্য ধরে সরকারি খিরজ বা রাজস্ব ধার্য করা হয়। মালিক জুনাইদ সরকারের মোট প্রাপ্য খিরাজ বা ভূমি রাজস্বের পরিমাণ ধার্য করেন 6,75,00,000 টঙ্কা। জাকাত ছিল মুসলিমদের ধর্মকর। আয়ের শতকরা 2 ভাগ ছিল জাকাতের হার। এই অর্থ মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য ব্যয় করা হতো।
জিজিয়া শরীয়তি অর্থে অমুসলিমদের উপর স্থাপিত কর ছিল, তবে গবেষকরা মনে করেন যে সাধারণভাবে অমুসলিমরা ভূমি রাজস্ব ছাড়া আর যে কর দিত তাকেই জিজিয়া বলা হতো। খামোশ ছিল যুদ্ধের সময় লুট করা সম্পত্তির প্রাপ্য 1/5। ফিরোজ এই 4 প্রকার শরীয়ত সম্মত করের দ্বারাই তার সরকারের ব্যয় নির্বাহ এবং প্রজা কল্যাণমূলক কাজ করেন। এছাড়া তিনি সাব বা সেচ কর আদায় করতেন। ফসলের 1/10 সেচ কর হিসাবে আদায় করা হতো। যারা সেচের জল ব্যবহার করত তারাই একমাত্র সেচ কর দিত। তাছাড়া তিনি অন্তঃশুল্ক, কৃষকদের তাকাবি ঋণ লোপ করেন। ইক্তা বা জাগির প্রথার তিনি পুনঃপ্রবর্তন করেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে ফিরোজ কর্মচারীদের এমনকি সাধারণ সেনাদের নগদ মাহিনার পরিবর্তে ইক্তা বা জাগির দেওয়ার প্রথা চালু করেন। ডক্টর নিজামী মনে করেন ফিরোজ ইক্তা বা জাগিরদারকে জাগিরের আয়ের অর্ধেক নির্দিষ্ট করেন, বাকি অর্ধেক সরকারের প্রাপ্য বলে স্থির করেন। রাজস্ব কর্মচারীরা জাগিরের রাজস্ব আদায় করার পর জাগিরদারকে 50% এবং সরকারকে 50% দিত। তবে কার্যক্ষেত্রে সরকারের প্রাপ্য সবসময় জমা পড়ত না এবং কৃষকদের কাছ থেকে ন্যায্য করের বেশি আদায় করা হতো, এতে সন্দেহ নেই। বংশানুক্রমিক জাগির প্রথার প্রবর্তন করেন। ফিরোজ এতই নরম প্রকৃতির ছিলেন যে জাগিরগুলি কর্মচারীদের বন্দোবস্ত দেওয়ার পর তাদের মৃত্যু হলে কর্মচারীদের পরিবারের ভরণ পোষণের অসুবিধার কথা ভেবে এগুলি বংশানুক্রমিক করে দেন। তবে তিনি অবশ্য দাবি করেন যে মৃত সৈনিক বা কর্মচারীর পরিবারের কাহাকেও মৃত ব্যক্তিস্থলে সরকারের কাজ করতে হবে। এর ফলে মালিক ও আমিররা নিজ নিজ অঞ্চলে স্বাধীন শাসকের মতো আচরণ করে। তার বিচার ব্যবস্থা তিনি উন্নতি সাধন করেন। তিনি কি করেন? শরীয়তের বিধি অনুসারে তিনি কাজীদের বিচার করার অধিকার স্থাপন করেন। মোহাম্মদ তুগলকের কাজীর আদালতে প্রদত্ত রায়ের উপর আপিলের বিচার করতেন। ফিরোজ এই প্রথা লোপ করেন। রাজধানী ও নগরে কাজীর দপ্তর স্থাপিত হয়। রাজধানীতে প্রধান কাজীর দপ্তর স্থাপিত হয়। ফিরোজ শাহ তুগলক দণ্ডবিধির সংস্কার করে শিয়াস্ত বা মৃত্যুদণ্ড প্রথা সাধারণভাবে রদ করেন। একমাত্র গুরুতর অপরাধ ছাড়া কোনো মুসলমানের মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয়। দৈহিক নির্যাতন ও অঙ্গচ্ছেদ নিষিদ্ধ করা হয়। এছাড়া সেচ ব্যবস্থার উন্নতি সাধনেরও তিনি চেষ্টা করেন। ফিরোজ সেচ ব্যবস্থার উন্নতি ও বসতি বিস্তারের জন্য বহু খাল খনন করেন। খোদাই করা 5টি দীর্ঘ সেচখাল বহুকাল উত্তর ও উত্তর পশ্চিম ভারতের সেচ ব্যবস্থার মেরুদণ্ডের কাজ করে। এগুলো হলো 1 যমুনা খাল, যা ছিল 150 মাইল লম্বা, যমুনা থেকে হিসার পর্যন্ত বিস্তৃত ছিল। 2 শতদ্রু ঘরঘরা খাল, যা ছিল 96 মাইল লম্বা। 3 হানসি খাল। 4 ঘরঘরা খাল। যমুনা 5 যমুনা ফিরোজাবাদ খাল। এই খালগুলি শুধু সেচের জল দিত না, এগুলির পাড়ে বহু নতুন গ্রামের উৎপত্তি হয়। এছাড়া তিনি জলসেচের জন্য বহু কূপ, পুষ্করিণী খোদাই করেন। দিল্লিতে পানীয় জল সরবরাহের জন্য তিনি পুরাতন পুকুরগুলি বা পুষ্করিণীগুলির সংস্কার করেন। এছাড়া তিনি নগর স্থাপন এবং প্রাসাদ নির্মাণেও মনোযোগী দেন। ফিরোজ ছিলেন উদ্যমী সংগঠন। তিনি ছোট বড় অনেক নগরের পত্তন করেন। তিনি হিসার, ফিরোজা, ফতেয়াবাদ, ফিরোজপুর, দিল্লির ফিরোজাবাদ, জৈনপুর প্রভৃতি নগর স্থাপন করেন। দিল্লির ফিরোজাবাদ ছিল তার প্রিয় বাসস্থান। এখানে প্রাসাদের উপর তিনি একটি
অশোকের পাথরের স্তম্ভ এনে স্থাপন করেন। দিল্লির ফিরোজ শাহ কোটলার এই প্রাসাদের ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। এছাড়া অসংখ্য পুরাতন প্রাসাদ, স্মৃতিসৌধ প্রভৃতি তিনি সংস্কার করেন। আফিফ এইরূপ প্রাসাদ ও সৌধের দীর্ঘ তালিকা দিয়েছেন। এর মধ্যে পুরাতন দিল্লির জামা মসজিদ, সুলতান ইলতুৎমিশ আলাউদ্দিনের সমাধি, শেখ নিজামুদ্দিন আউলিয়ার স্মৃতিসৌধ, কুতুব মিনার প্রভৃতি উল্লেখযোগ্য। ফিরোজ বহু উদ্যান স্থাপন করেন এবং উদ্যানগুলিতে বহু ফলের গাছ লাগানো হয়। এছাড়া তিনি কারখানা ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। ফিরোজ 34টি সরকারি কারখানা স্থাপন করেন। এই কারখানায় রাজপ্রাসাদ ও সরকারের বিশেষ ব্যবহারযোগ্য দ্রব্য তৈরি হতো। কারখানাগুলি পরিচালনার জন্য তিনি স্বতন্ত্র দেওয়ান বা দপ্তর স্থাপন করেন। তিনি মুসলিম সাধু সন্তদের বহু ভূমি ও অর্থ দান করেন। বেকার ব্যক্তিরা যাতে কাজ পায় এজন্য তিনি দিল্লিতে একটি নিয়োগ দপ্তর স্থাপন করেন। দরিদ্রদের চিকিৎসার জন্য তিনি দারুল সাফা নামে এক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। মুসলিম অনাথ, বিধবা ও কন্যাদায়গ্রস্ত পিতাদের সাহায্যের জন্য তিনি দেওয়ান-ই খয়রাত নামে একটি দপ্তর গঠন করেন। তিনি আলাউদ্দিন ও মোহাম্মদের আমলে বেতনভোগী কেন্দ্রীয় সেনাদল রাখার প্রথা ক্রমে লোপ করে দেন। তিনি সেনাদলের শৃঙ্খলা রাখতে অসমর্থ হন। তিনি প্রধানত প্রাদেশিক শাসনকর্তা বা মালিকদের সেনাদলের উপর নির্ভরশীল হন। তিনি মুসলিম জ্ঞানী ও পণ্ডিতদের সমাদর করতেন। যাই হোক, ফিরোজ শাহ তুগলকের শাসনকালে সাম্রাজ্যে মোটামুটি শান্তি বজায় থাকে। কেবলমাত্র বাংলায় বিদ্রোহ ঘটে। মুসলিম মালিক, আমির ও উলেমারা ফিরোজের সমর্থক ছিলেন। জিনিসপত্রের দামও কম ছিল, কৃষির উন্নতি ঘটে। এইভাবে ফিরোজ তার 38 বছরের শাসন চালান। ফিরোজ শাহ তুগলকের শাসননীতি সমকালীন যুগের লেখকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে। শামস-ই সিরাজ আফিফ তার তারিখ-ই ফিরোজ শাহীতে সুলতানের শাসন সংস্কারের দীর্ঘ বর্ণনা দিয়েছেন এবং তার উচ্চ প্রশংসা করেছেন। একথা সত্য যে ফিরোজ শাহ উদার প্রাণ, ধর্মনিষ্ঠ ও দয়ালু শাসক ছিলেন। তিনি আলাউদ্দিনের আমলের বাড়তি কর উচ্ছেদ করে জলসেচের ব্যবস্থা করে কৃষকদের উপকার করেন। তিনি অন্তঃশুল্ক লোপ করে বাণিজ্যের উন্নতি করেন। সরকারি কর্মচারীদের উপর অযথা নির্যাতন না করে তাদের প্রতি নমনীয় নীতি নেন। দমন নীতি অপেক্ষা আপোষ নীতিতে তিনি আস্থা স্থাপন করেন। তার আমলে খাদ্যশস্যের উৎপাদন বাড়ে, জিনিসপত্রের দাম কম থাকে। অপরদিকে ফিরোজের শাসন নীতির কতগুলো ভুলও ছিল, যার ফলে সুলতানের সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। তিনি মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকের স্বৈর ক্ষমতা, দক্ষতা ও তার সম্পর্কে জনসাধারণের ভীতির উপর দাঁড়িয়েছিল। বলবন আলাউদ্দিন সফল ছিলেন কারণ লোকে তাদের ভয় করত। ফিরোজ সুলতানি শাসনের পশ্চাতে ফোর্স অর্থাৎ শক্তিকে দুর্বল করে ফেলেন। তিনি সকল ক্ষেত্রে তোষণ অথবা আপোষ নীতি গ্রহণ করায় সুলতানের সিংহাসনের ক্ষমতা দ্রুত ক্ষয় পায়। এছাড়া ডক্টর নিজামীর মতে ফিরোজের স্বৈরতন্ত্রের সঙ্গে কোরআনের নীতির সমন্বয় সফল হওয়ার সম্ভাবনা ছিল না। প্রথমত, তিনি আলাউদ্দিন ও মোহাম্মদের ধর্মনিরপেক্ষ নীতি ত্যাগ করে উলেমাদের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপের অধিকার দেন। এর ফলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, তিনি অভিজাতদের সিংহাসনের অধীনে রাখার চেষ্টা না করে তাদের হাতে প্রচুর ক্ষমতা দেন। তাছাড়া জাগির প্রথা প্রবর্তনের ফলে অভিজাতরা শক্তিশালী হয়ে পড়ে। এর ফলে নিজ নিজ অঞ্চলে অভিজাতরা স্বাধীন শাসকের মতো আচরণ করে। তৃতীয়ত, শাসন ব্যবস্থায় সর্বস্তরে দুর্নীতি দেখা যায়। ফিরোজ দুর্নীতি দমন না করে উদাসীন থাকেন। চতুর্থত, সুলতানি সেনাদল ছিল সাম্রাজ্যের মেরুদণ্ড। সুলতান সেই সেনাদল ভেঙে দিয়ে মারাত্মক ভুল করেন। এর ফলে সুলতানকে প্রাদেশিক শাসনকর্তাদের সেনাদলের উপর নির্ভর করতে হতো। যদিও আফিফ বলেছেন যে ফিরোজের আমলে
আমলে খাদ্যশস্যের দাম কম ছিল, লোকে সুখে ছিল এবং সাম্রাজ্যে দুর্ভিক্ষ ছিল না। কিন্তু ইনসাই মহুরু ও খায়র উল মজলিস থেকে তা সমর্থিত হয় না। ইনসাই মহুরুতে বলা হয়েছে খাদ্যের দাম উঠানামা করত এবং বণিকরা দাম বাড়াত। খয়েরের মতে ফিরোজের শাহের রাজত্বের গোড়ার দিকে জনসাধারণের অর্থনৈতিক দুর্দশা তীব্র ছিল এবং আলাউদ্দিনের আমলে ফিরোজের আমল অপেক্ষা সস্তায় খাদ্য পাওয়া যেত। সবশেষে ফিরোজ বহু শত কৃতদাস ক্রয় করে রাজ্যের ভাঙা অর্থনীতিকে আরও ভারাক্রান্ত করে তোলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।